প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের দ্বিতীয় লেকচার। 1 নম্বর লেকচারে আমরা পর্যায় সারণী সম্বন্ধে ধারণা পেয়েছিলাম যে পর্যায় সারণী কি, পর্যায় সারণীর বৈশিষ্ট্য কি, বা পর্যায় সারণীর ধর্ম কি, পিরিয়ড বা গ্রুপ কাকে বলে, এগুলো নিয়ে আমরা আলোকপাত করেছিলাম। আজকে পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে পর্যায় এবং গ্রুপে, এগুলো আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে বিভক্ত করব, যে কিভাবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা যায়। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে না পারো, তাহলে তুমি কোন মৌলটি ধাতু বা অধাতু বা উপধাতু, বা কোনটি অবস্থান্তর, বা কোনটি নিষ্ক্রিয় বা হ্যালোজেন, এগুলো তুমি বের করতে পারবে না। এই কারণে আমাকে কি করতে হবে? অবশ্যই ইলেকট্রন বিন্যাস এর মাধ্যমে তোমার পর্যায় সারণীতে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে হবে। এই কারণে এরকম প্রশ্ন অনেক সময় থাকে যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি কেমন। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে আমরা মৌলগুলোকে অবশ্যই পর্যায় সারণীতে গ্রুপে বা পর্যায়ে বিভক্ত করতে পারি এবং এদের বৈশিষ্ট্য জানতে পারি। তাহলে দেখে আসো, আমরা শুরু করি। তোমরা ইলেকট্রন বিন্যাস জানো অবশ্যই। ইলেকট্রন বিন্যাস জানতে গেলে আমার কিন্তু পারমাণবিক সংখ্যা অবশ্যই লাগবে। তুমি তো জানো যে মৌলের পারমাণবিক সংখ্যা ওই মৌলের কি স্বতন্ত্র বৈশিষ্ট্য, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যত, মোটামুটি ইলেকট্রন সংখ্যাও তত, অর্থাৎ নিরপেক্ষ বা মুক্ত মৌলের পারমাণবিক সংখ্যায় তার হলো ইলেকট্রন সংখ্যা। দেখো, আমি যদি লিখি যে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা কত? 1, তাহলে এটি নিরপেক্ষ মৌল, অর্থাৎ এর মাথার উপর কোনো আধান টাদান কিছুই নাই, কাজে এর পারমাণবিক সংখ্যা 1 তথা ইলেকট্রন সংখ্যা 1। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়? 1s1। দেখো, এই যে 1, এই 1 মানে হলো কি n সমান 1, অর্থাৎ প্রধান শক্তি স্তর বা কক্ষপথ। তোমরা জানো যে প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বা কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, তাহলে 1 নম্বর কক্ষপথ বা 1 নম্বর শক্তি স্তরে 1s1, অর্থাৎ হাইড্রোজেনে শেষ কক্ষপথ বলতে আমরা 1s বোঝাই। তাহলে শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে বাবা? একটি ইলেকট্রন, এই যে s এর উপর, অরবিটালের উপর। তার মানে এটি তোমার কি হবে? এটি কি হবে? গ্রুপ 1, অর্থাৎ সর্বপরিস্থ কক্ষপথে যতটি ইলেকট্রন তার গ্রুপ তত, তার মানে গ্রুপ 1 এ। এবার এর পিরিয়ড কি করে বের করব? ওই যে n এর মান কত? 1, অর্থাৎ প্রধান শক্তি স্তর n এর মান হলো 1, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা 1, বা শেষ শক্তি স্তর কত? 1। তাহলে সেই কারণে এর পিরিয়ডও হবে কি 1। তাহলে আমি আবার বলছি, প্রথমে আগে মৌলটি ইলেকট্রন বিন্যাস করে নেবেন। 1s1, কোন মৌলের শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন তার গ্রুপ তত। শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন? একটি গ্রুপ, এই কারণে 1। আচ্ছা, সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর যেটা, সেটা তার পিরিয়ড। তাহলে পিরিয়ড কি 1। অর্থাৎ হাইড্রোজেন মৌলটি তোমার পর্যায় সারণীতে 1 নম্বর গ্রুপে 1 নম্বর স্থান দখল করে আছে। 1 নম্বর গ্রুপে 1 নম্বর স্থান দখল করে আসছে। তার মানে কি? এ হলো প্রথম খেলোয়াড়। কি বলো? হ্যাঁ, 1 নম্বর গ্রুপে 1 নম্বর স্থান। এখন দেখো, আমি হাইড্রোজেনের নিচে কি আছে? লিথিয়াম। এটার যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা, দেখো লিথিয়াম কত? পারমাণবিক সংখ্যা 3, কাজে ইলেকট্রন সংখ্যাও 3। ইলেকট্রন বিন্যাস করো 1s2,
2s1 কেন তিনটি ইলেকট্রন কাজে এই 2s এ একটি ইলেকট্রন থাকবে। তাহলে বুঝতে পারছো যে এখানে সর্বশেষ কক্ষপথ হলো বা সর্বশেষ শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর 2s। কয়টি ইলেকট্রন? একটি ইলেকট্রন। কাজে এখানেও এটি গ্রুপ হবে হলো 1। এবার পিরিয়ডকে আমরা পি দিয়ে লিখি, সংক্ষেপে লিখে ফেলি। পিরিয়ড কত হবে? এর মান কত? 1, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার মান কত? 1 বা প্রধান শক্তি স্তর কত? 1 বা সর্বশেষ শক্তি স্তর, সরি ভুল হলো, যে কোয়ান্টাম সংখ্যার মান কত? 2। এখানে সর্বশেষ শক্তি স্তর, প্রধান শক্তি স্তর সেটা হলো কি 2, অর্থাৎ পিরিয়ড হলো কত? 2। দেখো এই লিথিয়াম মৌলটি পর্যায় সারণীতে 1 নম্বর গ্রুপে দ্বিতীয় পর্যায়ে স্থান দখল করে আছে। এখন আমি এইদিকে যাই। তো এরূপ যদি আমরা ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এগুলোর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখবে যে এদের শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন, অর্থাৎ শেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন, এই কারণে এরা 2 নাম্বার গ্রুপে। আর পর্যায় হলো কি, যে যদি আমরা n এর মান সর্বশেষ সংখ্যা যেটা, সেটা তার কি পিরিয়ড বা পর্যায়। আমরা এইদিকে দেখব এখন অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। তো অ্যালুমিনিয়াম, তাহলে দেখো আমরা এই যে 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলো, এই 1 নাম্বার গ্রুপের মৌলগুলো সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন। আবার এটা যদি আমরা ইলেকট্রনিক কাঠামো বের করি, তার মানে এটাকে আমরা সংক্ষেপে কি বলি? ইসি মানে ইলেকট্রনিক কনফিগারেশন। খেয়াল করো, খুব সোজা। এন এর মান কত বাবা? 1, অর্থাৎ আমরা এখানে 1 এর জায়গায়, অর্থাৎ এই যে n সমান 1 আমরা এই প্রধান শক্তি স্তরে বসাবো n। এই n বলতে সর্বশেষ সংখ্যাটাই বোঝাবে। তাহলে n, তারপর কি আছে? s, মাত্রাবর্তী 1। অর্থাৎ 1 নাম্বার গ্রুপের মৌলগুলো ইসি মানে ইলেকট্রনিক কনফিগারেশন সবগুলোই ns1 হবে। খেয়াল করো এখানে কি ইসি, এই যে সর্বশেষ সংখ্যা যেটা 2, অর্থাৎ এটাই আমরা n ধরবো। 2, 3, 4 বা 5 যেটাই থাক n, তারপরে কি s1, অর্থাৎ 1 নাম্বার গ্রুপ সর্বদা কি হবে? ns1 ইলেকট্রনিক কাঠামো। এখন দেখো আমরা যদি এই পর্যায় সারণীকে, অর্থাৎ পুরো পর্যায় সারণীকে কিছু ব্লকে ভাগ করেছি, কি সেটা? যে যদি s সর্বশেষ কক্ষপথে s অরবিটালে ইলেকট্রন থাকে, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন সংখ্যা যদি s অরবিটালে যায়, তাহলে সেটি হবে s ব্লক। সেটি কি হবে? s ব্লকের মৌল। তার মানে এরা হলো কি s ব্লকের মৌল। অর্থাৎ 1 নাম্বার গ্রুপের মৌলগুলোই হলো s ব্লক মৌল। s ব্লক মৌল কাকে বলে? যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি s অরবিটালে যায়, তাহলে তাকে আমরা বলবো s ব্লকের মৌল। s ব্লক মৌলের ইলেকট্রনিক কাঠামো ইসি হলো ns1, আরেকটি কাঠামো হবে সেটা হলো ns2। তাহলে ns1 আর কি হবে? ns2। এখন তুমি বলো আমাকে যে ns2 কোনটা হবে, কোন মৌলগুলো? সর্বশেষ কক্ষপথে দুটি ইলেকট্রন কার হবে? এই যে পর্যায় সারণীতে 2 নাম্বার গ্রুপের। আমরা একটি দেখে ফেলি যে 2 নাম্বার গ্রুপে কি আছে? বেরিলিয়াম। দেখো কি করে ns2 হয়। বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা 4 তথা ইলেকট্রন সংখ্যাও 4। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2
S2 অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 2s অরবিটালে দুটি ইলেকট্রন, এই কারণে এটি হলো কি গ্রুপ হলো 2 আর পিরিয়ড এটি হলো 2, কেন সর্বশেষ শক্তি স্তর 2। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন কি বাবা, এই যে NS2, কেন 2টা হলো n হয়ে যাবে সর্বশেষ সংখ্যা n, আর s এ কটা ইলেকট্রন, দুটি, কাজে NS2। আর এটি কি ব্লকের, s ব্লকের মৌল, কেন সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে গেছে। s ব্লকের মৌল মূলত 1a এবং 2a, 1a এবং 2a গ্রুপের মৌলগুলো হলো s ব্লকের মৌল। এই s ব্লকের মৌলগুলোর মধ্যে আবার 1a গ্রুপে যারা আছে এরা হলো কি ক্ষার, তীব্র ক্ষার, তীব্র ক্ষার অ্যালয়েড। এরপরে NS2 কাঠামো যেটা 2 নম্বর গ্রুপের, এরাও ক্ষার, দুর্বল ক্ষার, অর্থাৎ এদেরকে আমরা মিড ক্ষার বলি, মৃত্তিকায় পাওয়া যায় বলে। তাহলে S ব্লক মৌল এইভাবে আমরা P ব্লক মৌল, D ব্লক মৌল, F ব্লক মৌল পর্যন্ত ভাগ করা আছে। তাহলে আমরা এখন P ব্লক মৌল অর্থাৎ P ব্লকের মৌলের ইলেকট্রন বিন্যাস করব এবং তাদের কি করব, গ্রুপ বের করব। দেখি তাহলে P ব্লকে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখি। অ্যালুমিনিয়াম ইলেকট্রন সংখ্যা হলো 13, ইলেকট্রন সংখ্যা 13। ইলেকট্রন বিন্যাস করো, অবশ্যই ইলেকট্রন বিন্যাস দ্বিতীয় অধ্যায়ে শিখে আসো। 1s2 2s2 2p6 3s2 3p, 3p কয়টা হবে দেখো, 13টা ইলেকট্রন তো, তাহলে 2 4 6 4 10 দিয়ে 12 আর 1 এ 13। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p1, তাই না? এখন এটা তোমাকে কি করতে হবে, যে গ্রুপ এবং পিরিয়ড যদি বের করি, সর্বশেষ প্রধান শক্তি স্তর সেটা আগে আমরা ইন্ডিকেট করি। দেখো 3s 3p অর্থাৎ সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা n এর মান 3, অর্থাৎ এখান থেকে সর্বশেষ শক্তি স্তর শুরু হয়েছে 3s এবং 3p। তাহলে এই যে এটা এখন 3s এবং 3p সব মিলে কয়টি ইলেকট্রন, 3টি ইলেকট্রন। যদি আমরা অত্যাধুনিক গ্রুপ বের করি, সেই ক্ষেত্রে যদি পির মাথার উপর ইলেকট্রন থাকে, মনে রাখতে হবে পির মাথার উপর ইলেকট্রন থাকলে 10 যোগ করো, তাহলে এখানে কি হবে, গ্রুপটা আমরা বের করব। গ্রুপ হলো 3 প্লাস হলো, আচ্ছা 3 ওইভাবে আমরা দেই না, এভাবে লেখো, s এ হলো 2টি প্লাস p তে হলো 1টি প্লাস হলো কয়টি, 10, সব মিলে কত, 13। অর্থাৎ গ্রুপ হবে 13। আবার বলি যে সর্বশেষ শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর, সর্বশেষ কক্ষপথ যেটা তুমি বলো, তাহলে সেটা কোথায়, 3s 3p, s আছে 2টা, p তে হলো 1টা, এই যে 2 1, p তে ইলেকট্রন থাকার জন্য তোমাকে কি করতে হবে, 10 যোগ করতে হবে। তাহলে সব কত হলো, সব মিলে 13। তাহলে এখানে দেখো এই 13 নাম্বার গ্রুপের অ্যালুমিনিয়াম 13 নাম্বার গ্রুপের। এখন পিরিয়ড আমরা বের করি। পিরিয়ড কি বাবা, n এর মান কত, 3, সোজা সর্বশেষ সংখ্যা হলো 3, কাজে পিরিয়ড বা পর্যায় হলো 3। এইবার আমরা এটা ইসি বের করব, ইলেকট্রনিক কাঠামো, অর্থাৎ ইসি ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো আমাদের কোথা থেকে শুরু হচ্ছে, এই 3, এই 3 মানে সর্বশেষ সংখ্যা, এটা n, তাহলে n s 2, এই যে দুটি ইলেকট্রন,
আর আবার n লেখো, 3 পরিবর্তে np1 n/2 np1 এই লেখা থেকে। অর্থাৎ সর্বশেষ যে সংখ্যাটা, এই সংখ্যা বাদ দিয়ে আমরা কি বসাবো, n/2 np1। এখন কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে যায় সেটি সেই ব্লকে, তাহলে এটি কোন অরবিটালে গেছে, p অরবিটালে গেছে। এই কারণে এটি তোমার কি ব্লকে, p ব্লকের মৌল, p ব্লকের মৌল। তার মানে আমরা s ব্লকটা শিখলাম, তারপরে হলো p ব্লকের মৌল এটা শিখলাম। এখন আমরা দেখি d ব্লক মৌল, হ্যাঁ d ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করব। ছোট হাতের d ব্লক মৌল। দেখো গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদেরকে যে গ্রুপ হলো 3 থেকে 12, এর ভিতরে তোমার হলো ডি ব্লকের মৌল আছে, অর্থাৎ এগুলোকে অবস্থান্তর মৌল বলি। এই অবস্থান্তর মৌল সবগুলো হলো ডি ব্লকের, তবে ডি ব্লকের সব মৌলই অবস্থান্তর নয়, কিছু শুধু ডি ব্লক আর কিছু হলো অবস্থান্তর। কেন, আমি আগামী ক্লাসে সেটা লেকচার দেব, পরবর্তী ক্লাসে। তাহলে 3 থেকে 12 এর ভিতরেই তোমার আছে হলো ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল। তবে অবস্থান্তর মৌল 12 এর পাশে, অর্থাৎ 11, 3 থেকে তোমার হলো 4 থেকে তোমার 11, এটা হলো প্রকৃত হলো অবস্থান্তর মৌল। আর ডি ব্লক শুরু হয়েছে তোমার 3 থেকে 12 পর্যন্ত। এই কারণে আমরা এখানে বলতে পারি যে অবস্থান্তর মৌল 3 থেকে 12 এর মধ্যে। তাহলে ডি ব্লক মৌলের আমরা একটা উদাহরণ নেই। প্রথমে দেখো স্ক্যান্ডিয়াম লিখি, Sc, স্ক্যান্ডিয়াম হলো 21। ইলেকট্রন বিন্যাস করো, এটা আমরা গ্রুপও বের করবো, একসাথে গ্রুপ বের করছি, পিরিয়ড বের করছি এবং ব্লকে বিভক্ত করছি, তোমরা খেয়াল করো। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3p পরে 4s আসছে, 4s2 3d1। তাহলে যদি আমরা সর্বশেষ ইলেকট্রন কোথায় দিলাম, দিতে, এখানে এটি কি ডি ব্লক, ডি ব্লক মৌল। কেন, সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে গেছে। এখন এটা আমরা গ্রুপ অর্থাৎ শ্রেণী এবং পিরিয়ড পর্যায়ে নির্ণয় করব। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজালে সবচেয়ে ভালো হয়, বা এইভাবে করলেও হবে। তাহলে দেখো আমরা এটা আর এক লাইনে সাজিয়ে ফেলি, তাহলে একটু সুবিধা পাবো। 21 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6 3d1 4s2। এই এটা কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজানো, অর্থাৎ প্রধান শক্তি স্তর অনুসারে সাজানো। আর এটা হলো আববাহ নীতি অনুসারে, ইলেকট্রন বিন্যাসের নীতি অনুসারে সাজানো। তাহলে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুসারে সাজালে সরাসরি ডি ব্লক লিখতে পারছো, কেন শেষ ইলেকট্রন দিতে গেছে। এইবার এখন আমরা গ্রুপ বের করা বা পিরিয়ড বের করা সোজা হবে যদি আমরা এটা গ্রুপ বের করি। দেখো এটা হলো 4, এই সর্বশেষ যে সংখ্যাটা প্রধান শক্তি স্তর 4, এটাকে যদি আমরা n ধরি, কেন সর্বশেষ সংখ্যাকে n ধরব, তাহলে n এটা থেকে আমরা এই 3d তে আসবো, কেন 3d অসম্পূর্ণ,
তাহলে 3D তে যখন আমরা আসবো 4 থেকে 3 তার মানে কি 4 ধরছি n অর্থাৎ n মাইনাস 1, এই যে n মাইনাস 1 তার মানে কি n মাইনাস 1 মানে কি আমরা 3 তে চলে আসছি। আচ্ছা n মাইনাস 1 তারপরে কি d 1, তারপরে আবার 4 মানে কি n ধরেছো n is 2, সরি আমরা এটা বের করেছি, গ্রুপ বের করিনি এখনো, আমরা এটা ইসি মানে ইলেকট্রনিক কনফিগারেশন বের করে ফেলেছি। ইসি গ্রুপটা বের করছি, দাঁড়াও। তাহলে ইসি অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন বের করেছি কিভাবে, আবার দেখো এই 4টাকে আমরা কি ধরবো n, অর্থাৎ সর্বশেষ সংখ্যা যে কোয়ান্টাম সংখ্যা সেটা n। তাহলে এই 4 থেকে এটাতে আসবো, কেন d তে একটা ইলেকট্রন আছে, তারপর 4 1 অর্থাৎ 8 1 d1 এর d1, এরপর আবার এটা লিখেছি ns2। এই মৌলটির ইলেকট্রনিক কনফিগারেশন n 1 d1 ns2। এটা কেন আমি শিখালাম, এই যে এই কাঠামো দিয়ে উদ্দীপক থাকবে, তোমাকে এই কাঠামো থেকে বুঝতে হবে যে এটা কি অবস্থান, তো না ডি ব্লকে না কোন গ্রুপে আছে, এই কারণে এটা আমি ইলেকট্রনিক কনফিগারেশন সাথে সাথে শিখাচ্ছি। তাহলে ডি ব্লক ইলেকট্রনিক কনফিগারেশন, এখন আমরা গ্রুপ বের করব। যাক, সর্বশেষ কক্ষপথ পরেশ কয়টি ইলেকট্রন, দুটি। পূর্ববর্তী কক্ষপথ ডি, এখানে কয়টি ইলেকট্রন, একটি, অর্থাৎ 2 প্লাস 1, 2 প্লাস 1, তার মানে 3, গ্রুপ হলো কত 3। এইবার আমরা পিরিয়ড বের করব। পিরিয়ড দেখো সর্বশেষ সংখ্যা সোজা 4। তাহলে আমরা স্ক্যান্ডিয়াম মৌলটি কোন ব্লকের, ডি ব্লকের সেটা বের করেছি। স্ক্যান্ডিয়াম মৌলটির ইলেকট্রনিক কনফিগারেশন কি সেটা বের করেছি। স্ক্যান্ডিয়াম মৌলটির গ্রুপ বের করেছি। স্ক্যান্ডিয়াম মৌলটির পিরিয়ড বের করেছি। এখন দেখো যদি ডি ব্লকের মৌল হয় তাহলে সবগুলোই ধাতু, সবগুলোই কি ধাতু, স্ক্যান্ডিয়াম ধাতু। ধাতুর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো এখানে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার সময় শেষ, অর্থাৎ 20 মিনিট করে লেকচার টাইম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজকে শেষ করছি। খোদা হাফেজ।